আজ আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। গত ক্লাসে দেখিয়েছিলাম যে চার্লসের যে প্রকৃত সূত্রটা ছিল সেখান থেকে পরম শূন্য তাপমাত্রা কিভাবে আসছিল। আজ আমরা দেখব যে চার্লসের যে বিকল্প একটা সূত্র আছে যা আগের সূত্রের তুলনায় ওই সূত্রটাই কিন্তু একটু সহজ করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সহজ করে সূত্রটাকে উপস্থাপন করেছিলেন বিজ্ঞানী চার্লস। সেই সহজ সূত্রটাকে নিয়ে আমরা একটু আজকে আলোচনা করি। এই সূত্রে কি বলা হয়েছে? এই সূত্রে বলা হয়েছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত পরম তাপমাত্রার সমানুপাতিক। কথাটাকে আমি আবার একটু রিপিট করি। এই সহজ সূত্রে বলা হয়েছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। কথাটা কেমন হয়? আমি যদি এটাকে গাণিতিকভাবে এভাবে লিখি, ধরো কোনো একটি গ্যাসের আয়তন ভি, কোনো একটি গ্যাসের আয়তন ভি। এখন এই আয়তনের গ্যাসে যদি চাপ পি এবং গ্যাসটির নির্দিষ্ট যে পরিমাণ অর্থাৎ মোল সংখ্যা সেটা যদি স্থির থাকে, যদি চাপ এবং পদার্থের বা গ্যাসীয় পদার্থটির পরিমাণ যদি স্থির থাকে, সেক্ষেত্রে ওই গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হবে। এখানে তাপমাত্রাকে পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার বলা হচ্ছে ঠিকই, কিন্তু আসলে এই তাপমাত্রাকে আমি যে কোনো তাপমাত্রা বলতে পারি। কিন্তু তা সত্ত্বেও কেন পরম তাপমাত্রার কথা বলা হচ্ছে? আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে পরম তাপমাত্রা হচ্ছে এমন একটি কল্পনাযোগ্য তাপমাত্রা যে তাপমাত্রার নিচে কোনো তাপমাত্রা অর্জন করাও আসলে সম্ভব না। কারণ এই তাপমাত্রাটি এত নিম্ন তাপমাত্রা যে এই নিম্ন তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। আর তাত্ত্বিকভাবে শূন্য মানে এখানে আমরা গাণিতিকভাবে শূন্য হিসেবে দেখাতে পারি, কিন্তু আসলে প্রকৃত অর্থে কোনো গ্যাসের আয়তন তো শূন্য হওয়া সম্ভব না। যে কারণে এই তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বা শুধু পরম তাপমাত্রা বলে থাকি। কিন্তু আমি এই সূত্রের মধ্যে পরম তাপমাত্রা কথাটা বলার অর্থ হচ্ছে আমরা তাপমাত্রাটাকে এমন একটা লিমিটেড পর্যায়ে নিয়ে যাব যে ওই তাপমাত্রার নিচে আমি আর কোনো তাপমাত্রাকে কল্পনা বা চিন্তা করতে পারবো না। সেজন্য এই পরম তাপমাত্রার কথাটাকে সূত্রের মধ্যে ইনক্লুড করা হয়েছে। কিন্তু যখন আমরা এটাকে গাণিতিক রূপ দিচ্ছি তখন কিন্তু এই তাপমাত্রা শুধুই পরম তাপমাত্রা না, পরম তাপমাত্রা হচ্ছে তার লিমিট, সর্বনিম্ন লিমিট হচ্ছে পরম তাপমাত্রা। কিন্তু এই তাপমাত্রাটি যে কোনো তাপমাত্রাই হতে পারে, তবে সর্বনিম্ন পরম তাপমাত্রা থাকবে, তার উপরে যে কোনো তাপমাত্রা হতে পারে। তো এরকম সাপেক্ষ নিয়ে আমরা দেখতে পাচ্ছি বা এই সূত্রে বলা হয়েছে যে স্থির চাপে নির্দিষ্ট এন বা যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই কথাটার অর্থ বা এই সম্পর্কটির অর্থ আমরা সবাই জানি যে যদি কোনো একটি রাশি অন্য একটি রাশির সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, তার অর্থটা হলো যে সেই রাশিটিতে যদি আমি যেভাবেই বৃদ্ধি করি বা হ্রাস করি না কেন, অপর রাশিটি একই হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ আমি যদি টেম্পারেচার বা তাপমাত্রাকে দ্বিগুণ করে দিই তাহলে আয়তনও দ্বিগুণ হারে বেড়ে যাবে। আমি যদি তাপমাত্রাকে 4 গুণ বাড়িয়ে দিই তাহলে আয়তনও আগের তুলনায় 4 গুণ বেড়ে যাবে। আমি যদি তাপমাত্রাকে 100 গুণ বাড়িয়ে দিই পূর্বের তুলনায়, তাহলে পূর্বের তুলনায় আয়তনও 100 গুণ বেড়ে যাবে। এইভাবে সমানুপাতিক সম্পর্কিত হয় একে অপরের সাথে। তা এইটাকে যদি আমি একটু সমীকরণের রূপ দিতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। আমরা ভি ইকুয়াল টু সমান চিহ্ন দেব। এই সমানুপাতিক সম্পর্ককে আমি সমীকরণের রূপ যদি দিতে চাই তাহলে সমান চিহ্ন দিয়ে ডান পাশে যে রাশিটা থাকবে তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করে দিই। এটা আমরা জানি, যেমন এখানে টির সাথে কে গুণ করা হয়েছে।
তা এরকম অবস্থায় আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, যেমন আমি যদি উভয় পক্ষে টি দ্বারা ভাগ করে দিই, তাহলে ভি বাই টি ইকুয়াল টু কত হবে? কে হবে। তার মানে এই সম্পর্কটি কি দাঁড়াচ্ছে? এই সম্পর্কটি দাঁড়াচ্ছে যে আমি যদি তাপমাত্রা পরিবর্তন করি, অর্থাৎ টিটাকে চেঞ্জ করি, তাহলে আয়তন চেঞ্জ হবে। কিন্তু টি আমি যেভাবেই চেঞ্জ করি না কেন, আয়তন যে হারেই চেঞ্জ হোক না কেন, তার সাথে সাথে তাদের যে অনুপাত, অর্থাৎ আয়তনের সাথে তাপমাত্রার যে অনুপাত, সেই অনুপাতটা কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে, ধ্রুব সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে। এই কথাটি আমি আগেও অনেক ক্লাসে আলোচনা করছি। সেটা হলো যে যদি ধরো যদি এরকম হয় যে T1 তাপমাত্রায়, অর্থাৎ মনে করো কোনো একটি গ্যাসের আগে তাপমাত্রা ছিল T1 তাপমাত্রায় তার আয়তন ছিল V1। এখন এমত অবস্থায় আমি যদি এখানে লিখি যে V1/T1 ইকুয়াল টু কে, একই রকমভাবে মনে করো গ্যাসটির তাপমাত্রাকে চেঞ্জ করে আমি T2 করছি, T2 তাপমাত্রাতে তার আয়তন হয়ে গেছে V2। এর ফলে এরকম একটা অবস্থা হয়েছে, এখান থেকেও আমরা এই কথাটা লিখতে পারি যে V2/T2 ইকুয়াল টু কে। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে যে কোনো একটি গ্যাসের স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের আগের তাপমাত্রা ছিল T1, আগের আয়তন ছিল V1। তাপমাত্রাকে পরিবর্তন করে, অর্থাৎ আমরা বৃদ্ধিও করতে পারি বা হ্রাসও করতে পারি, কিন্তু পরম শূন্য বা পরম তাপমাত্রার নিচে যাওয়া যাবে না। তা আমরা যদি আমি তাপমাত্রা পরিবর্তন করে T2 করি, তাহলে তার আয়তন পরিবর্তিত হয়ে V2 হবে। আর এর ফলে আমরা যে সম্পর্কটা দেখতে পাচ্ছি যে দুই ক্ষেত্রেই আয়তন এবং তাপমাত্রার যে অনুপাত, সেটা কিন্তু একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা, একটা নির্দিষ্ট মান। ধরো কে এর মান যদি এখানে 9 হয়, তাহলে এখানেও কে এর মান 9, যেহেতু মানটা নির্দিষ্ট। তার মানে আমি তাপমাত্রা যেভাবেই পরিবর্তন করি, তার সাথে সাথে আয়তন যেভাবেই পরিবর্তিত হোক না কেন, তাদের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যায় পাওয়া যাবে, অর্থাৎ অনুপাত একই থাকবে। তা এইটাকে আমরা যদি একটু সম্পর্ক নিয়ে আসি এভাবে যে কোনো একটি গ্যাসীয় পদার্থ বা কোনো একটি গ্যাসের আদি আয়তন এবং আদি তাপমাত্রা V1 ও T1 এবং পরবর্তী আয়তন এবং পরবর্তী তাপমাত্রা V2 T2 হয়, আমি যেহেতু এই দুটার অনুপাত একই পাচ্ছি, সুতরাং এই দুটাকে আমি সমান বলতে পারি। তাহলে এখান থেকে আমি লিখে নিতে পারি V1/T1 ইকুয়াল টু V2/T2, যেহেতু দুইটার মানই সমান কে। তাহলে সেই হিসাবে দেখো আমি এখানে একটা সম্পর্ক প্রতিপাদন করতে পারছি। সেই সম্পর্কটার মধ্যে কি আছে? কোন একটি গ্যাসের আদি আয়তন আছে, আদি তাপমাত্রা আছে, সেই গ্যাসের পরবর্তী আয়তন, পরবর্তী তাপমাত্রা আছে। তাই এইভাবে এই সমীকরণটা মূলত আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি। এই সমীকরণটার অনেক ব্যবহার আছে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা যখন আমরা সমাধান করতে যাব, যেখানে চাপ, স্থির এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কথা বলা হবে, তার যদি আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক নিয়ে কোনো একটি রাশির মান বের করতে বলে, তাহলে আমরা এই সম্পর্কটি নিয়ে বা এই সমীকরণটা নিয়ে আমরা সেই সমস্যাটি সমাধান করতে পারব। তাই এই যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ বা চার্লসের সূত্রের মধ্যে আমরা আয়তন এবং তাপমাত্রার যে সম্পর্কটা পাচ্ছি, এই সম্পর্কটিকে আমরা এখন একটা লেখচিত্রে অন্তর্ভুক্ত করতে পারি বা লেখচিত্রের মাধ্যমে আমরা এই সম্পর্কটি দেখাতে পারি। যেমন এখানে গাণিতিকভাবে দেখানো হলো, গাণিতিক সমীকরণ আকারে দেখানো হলো চার্লসের সূত্রের আয়তন এবং তাপমাত্রার সম্পর্ককে। ঠিক তেমনি আয়তন এবং তাপমাত্রার এই সম্পর্ককে আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি, যা আমাদের বিভিন্ন শর্ট কোশ্চেন বা সৃজনশীল প্রশ্নের মধ্যে কাজে লাগবে। তা দেখি যে কিভাবে সে সম্পর্কটি প্রতিপাদন করা যায়। তো লেখচিত্রের মধ্যে আমরা প্রথমত দেখি চার্লসের সূত্রটা কি ছিল। চার্লসের সূত্রের মধ্যে সম্পর্কটা ছিল এরকম, V is proportional to T, V is proportional to T, অর্থাৎ V তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা যে হারে বাড়বে আয়তন তথা ভিও সে হারে বাড়বে, তাপমাত্রা যে হারে কমবে আয়তন তথা ভিও সেই হারেই কমবে। তা এইটাকে আমি যদি একটু এইভাবে গ্রাফিং করি, মনে করে
এক্স অক্ষ বরাবর আমি টেম্পারেচারকে ইনক্লুড করি, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি আয়তনকে বসিয়ে রাখি, তাহলে কিভাবে চেঞ্জ হতে পারে আমরা একটু দেখি। যে ধরো মনে করো এরকম একটি তাপমাত্রায় আমরা আস্তে আস্তে এদিকে বাড়াই তাপমাত্রা, এটাকে মনে করো T1 বা লিখি, এটা তাপমাত্রা বাড়ছে, এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর মানে বাম থেকে ডানে তাপমাত্রা আমি বাড়ানো দেখাইছি, আর উপরে ওয়াই অক্ষ বরাবর আমি আয়তনকে বৃদ্ধি দেখাই। তাহলে এক্স অক্ষ বরাবর এই মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমরা টেম্পারেচারকে বৃদ্ধি দেখিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তনকে বৃদ্ধি দেখিয়েছি, ক্রমান্বয়ে উপরের দিকে বৃদ্ধি হচ্ছে। তা সম্পর্কটা কেমন ছিল, যে তাপমাত্রা যদি বাড়ে আয়তনও বাড়বে। কিভাবে বাড়বে? তাপমাত্রা যে হারে বাড়বে আয়তনও সে হারেই বাড়বে। তা মনে করো তাপমাত্রা আগে ছিল এখানে, তাহলে সে অনুযায়ী আয়তন মনে করেছিল এখানে, সেই হিসেবে আমরা এখানে একটা বিন্দু স্থাপন করতে পারি। মনে করো এই তাপমাত্রাতে আয়তন আরেকটু বেড়ে গেল, যখন তাপমাত্রা বেড়েলো আয়তন বেড়ে গেল, যখন তাপমাত্রা আরও বাড়ালাম তখন আয়তন আরও বেড়ে গেল, তাপমাত্রা যখন আরও বাড়ালাম তখন আয়তন আরও বেড়ে গেল। যখন সমানুপাতে পরিবর্তিত হয় কোনো একটি রাশি অন্য একটি রাশির সাথে, তখন ঠিক এইভাবেই কিন্তু আমরা একটা বিন্দু স্থাপন করি। যে বিন্দুগুলো যোগ করলে আমরা এরকম একটা সরলরেখা পাবো। ওই বিন্দুগুলো যোগ করলে এরকম একটা সরলরেখা পাবো, যার মানে মুভমেন্টটা অনেকটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। যদিও বা এটা পরম তাপমাত্রার দিকে যাচ্ছে, আমরা এই স্থানের তাপমাত্রাকে একেবারে জিরো না ধরে আমরা যখন এই পরম তাপমাত্রার কথাই বলবো, তখন এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা মূল বিন্দু বলি, আর মূল বিন্দুতে আমরা সব কিছুকে জিরো ধরি, সাধারণত ধরে থাকি। কিন্তু যেহেতু এখন অ্যাবসলিউট টেম্পারেচারের কথা বলা হয়েছে, আমরা জানি অ্যাবসলিউট টেম্পারেচার হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এইখানে তো মাইনাসে যেতে হবে। তা আমি সেই জন্য এখানে যে ডট চিহ্নগুলো দেওয়া হয়েছে, এটার অর্থ হলো যে নিচেই 0 ডিগ্রির নিচে আরও -273 ডিগ্রি পর্যন্ত যা লাগতে পারে, যে কোনো একদম ডাইরেক্ট এভাবে যোগ না করে এখানে ডট ডট চিহ্ন দেওয়া হয়েছে। ওকে, তাহলে সেই হিসাবে এটা মনে করো একটা নির্দিষ্ট চাপে হয়েছে, এটা মনে করো P1 নির্দিষ্ট একটা চাপে এই তাপমাত্রার সাথে আয়তনের এইভাবে একটা সম্পর্ক আমরা গ্রাফিং করতে পারছি। তাতে দেখা যাচ্ছে যে একটা সরলরেখা পাওয়া যাচ্ছে যা মূল বিন্দুগামী। এমনিভাবে আমরা যদি আর একটা নির্দিষ্ট চাপ তো নির্দিষ্ট, মনে করো এটা 200 অ্যাটমসফিয়ার চাপে হচ্ছে, কথা এই 200 অ্যাটমসফিয়ার চাপে ওই 200 অ্যাটমসফিয়ার চাপটাকে আমরা নির্দিষ্ট রেখে গ্যাসের তাপমাত্রাকে বাড়াইছি, সাথে সাথে আয়তন বেড়ে গেছে। ওই চাপের চেয়ে কম হলে আমরা অবশ্যই গ্রাফটা এই বরাবর পাবো না। কিভাবে পাবো? পরিবর্তন একইভাবে পরিবর্তিত হবে, কিন্তু এই রেখাটা একটু উপরের দিকে উঠবে। একটা কথা একটু মনে রাখবা, চাপ যদি কম হয় বা চাপ যদি বেশি হয়, আমরা যে কোনো একটা গ্যাসীয় পদার্থের পাত্রের মধ্যে আমি যদি চাপটাকে স্থির রাখি, ধরো মনে করো 200 অ্যাটমসফিয়ার চাপ, কথা এই চাপের তাপমাত্রাকে বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে, কথাটা ঠিক আছে। সে অনুযায়ী এটা মনে করো P1 চাপে তাপমাত্রাকে আমি বৃদ্ধি করার সাথে সাথে আয়তনটাকে বৃদ্ধি করা দেখাইছি। এখন যদি চাপকে আমি পরিবর্তন করে একটু কমিয়ে দিই, P2 করি, অর্থাৎ 200 অ্যাটমসফিয়ার চাপ থেকে মনে করো আমি 150 করে ফেলছি, চাপ কমে গেছে। চাপ কমলে কি হবে? এই গ্যাসের উপর যখন বাহ্যিক চাপটা কমে যাবে, তখন তাপমাত্রা বাড়াইলে আয়তন ঠিকই বাড়বে, কিন্তু আগে বেশি চাপে তাপমাত্রা বাড়াইলে আয়তন যেভাবে বাড়ছিল, চাপ কমিয়ে দেওয়ার কারণে তাপমাত্রা বাড়াইলে আয়তন আগের তুলনায় বেশি হারে বাড়বে। যে কারণে দেখো আমাদের বিন্দু স্থাপন করলে পরে বিন্দুগুলো এরকম জায়গায় পাবো, যেগুলো যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা আগের বেশি চাপে যে লেখটা পাওয়া গিয়েছিল তার একটু উপরে লেখগুলো পাওয়া যাবে। যে কারণে আমরা
এইভাবে যদি গ্রাফিংটা করি, যে আমরা যদি এভাবে দেখাই যে P1 P2 থেকে বড়, আবার P2 P3 থেকে বড়, মানে কমন নেয়। P1 নিম্ন চাপে, বেশি চাপ, সবচেয়ে বেশি চাপ ছিল P1। চাপ যখন কমিয়ে দিছি তখন লেখচিত্রটা দেখে তার একটু উপরে পাওয়া গেছে। চাপ যখন আরও কমিয়ে দিয়েছি তখন লেখচিত্রটা আরও একটু উপরে পাওয়া গিয়েছে। এটা একটু বুঝে নিতে হবে। তো এটা ছিল আছে আমাদের ভি বনাম টি লেখচিত্র। যে লেখচিত্রটা সরলরৈখিক পাওয়া গিয়েছে এবং যেহেতু একই চাপে, যেমন P1 চাপে এই লেখচিত্রটা পাওয়া গিয়েছে বা এই লেখটা পাওয়া গিয়েছে বা এই গ্রাফটা পাওয়া গিয়েছে, যেহেতু একই চাপে এই বিন্দুগুলো যোগ করছি আমরা, একই চাপে বিন্দুগুলো পাওয়া গেছিল, একই চাপের লেখচিত্র এটা। সুতরাং এটাকে আমরা বলবো আইসো প্রেসার বা সমচাপ, আমি বাংলায় লিখি সমচাপ রেখা। কেন সমচাপ রেখা? কারণ সমান চাপে এই লেখটা পাওয়া গিয়েছে বা এই রেখাটা পাওয়া গিয়েছে। ঠিক একই রকমভাবে এটা P2 চাপে এই রেখাটা পাওয়া গেছে। P2 চাপ মানে P2 চাপটা নির্দিষ্ট থাকা অবস্থায়, P2 চাপটা নির্দিষ্ট থাকা অবস্থায় এই গ্রাফ বা এই লেখটা পাওয়া গিয়েছে। সুতরাং এটাকে আমরা P2 চাপের সমচাপ রেখা বলতে পারি। এই রেখাটাও P3 চাপের সমচাপ রেখা। তার মানে আমরা কি দেখলাম, যে চার্লসের সূত্র থেকে দেখলাম যে যখন স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি পাচ্ছিল, তাপমাত্রা হ্রাসের ফলে আয়তন হ্রাস পাচ্ছিল, এর ফলে যে লেখচিত্রটা পাওয়া গিয়েছিল সেই লেখচিত্রটা ছিল মূলবিন্দুগামী তির্যক রেখা এবং সেগুলোকে আমরা বলছি সমচাপ রেখা। তাহলে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপটা ছিল সেখান থেকে আমরা চাপ, আয়তনের, তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক দেখেছিলাম এবং লেখচিত্রের মধ্যেও আমরা ঠিক একই রকমভাবে তাপমাত্রা এবং আয়তনের যে সম্পর্কের গ্রাফটা পেয়েছি সেখান থেকে আমরা সমচাপ রেখার একটা ধারণা পেয়েছি। ওকে, তো এই ছিল হচ্ছে চার্লসের সূত্র, তার গাণিতিক রূপ এবং তার থেকে পাওয়া লেখচিত্র। আচ্ছা, আর একটা লেখচিত্র আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমাদের তো এরকম ঘটনা ঘটতে পারে যে এখানে যদি আমি তাপমাত্রাকে ভি এর নিচে নিয়ে আসি ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা, এটা তো আমরা পেয়েছিলাম চার্লসের সূত্র থেকে। তার মানে আমরা তাপমাত্রাকে পরিবর্তন করলে আয়তনের পরিবর্তন হবে, তাপমাত্রাকে পরিবর্তন করলে আয়তনের পরিবর্তন হবে, কিন্তু যেভাবে পরিবর্তন হোক না কেন তাদের অনুপাতটা একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। ওকে, তাহলে সেই হিসাবে আমি যদি এক্স অক্ষ বরাবর তাপমাত্রাকে ইনপুট করি আর ওয়াই অক্ষ বরাবর যদি আয়তন এবং তাপমাত্রার অনুপাতকে ইনক্লুড করি, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমি দেখতে পারি যে আমি তাপমাত্রাকে বাড়াই দিচ্ছি, তাপমাত্রা বৃদ্ধির ফলে মনে করো এই বরাবর আমি আয়তন এবং তাপমাত্রার অনুপাতকে রাখছি, আর কি এটাকে রাখছি। তাহলে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে, তাপমাত্রা ও আয়তনের অনুপাত মনে করো এখানে ছিল তাপমাত্রা আস্তে আস্তে বাড়াচ্ছে, কিন্তু তাপমাত্রা ও আয়তনের অনুপাতটা সর্বদাই একই থাকবে। আমি তাপমাত্রা যতই বাড়াইতে থাকি না কেন আয়তন এবং তাপমাত্রার যে অনুপাত সেটা একটা নির্দিষ্ট সংখ্যায় থাকবে, যে কারণে আমরা বিন্দুগুলো এইভাবে স্থাপন করব। এইভাবে বিন্দু স্থাপন করলে আমি যদি এগুলো যোগ করে দিই তাহলে দেখো একটা সরলরেখা পাওয়া গেছে, যে সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের সমান্তরাল, যেটাকে আমরা এখানে P1 চাপে এই ঘটনাটা ঘটছে, নির্দিষ্ট P1 চাপে। তাহলে আমি যদি চাপটাকে আর একটু কমিয়ে দিই, P2 করি, তাহলে এরকম পাবো। যদি চাপটাকে কমিয়ে আমি P3 করি তাহলে এভাবে পাবো। অর্থাৎ কম চাপে এক্স অক্ষের অনেক কাছাকাছি রেখাগুলো পাওয়া যাবে, আর চাপ যখন বেশি চাপে এক্স অক্ষের রেখাগুলো পাওয়া যাবে, কাছাকাছি পাওয়া যাবে। আর যদি চাপ আমি হ্রাস করতে থাকি তাহলে পরে এই লেখগুলো এক্স অক্ষ থেকে একটু দূরে অবস্থান করবে, এইগুলোর উপরে অবস্থান করবে। যত আমি চাপ কমাবো তত গ্রাফিংটা এইভাবে উপরের দিকে উঠতে থাকবে। ওকে, এটা বুঝে নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তন এবং তাপমাত্রার যে অনুপাতের পরিবর্তনটা হচ্ছে সেটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যাচ্ছে। এবং এই ক্ষেত্রেও এই লেখগুলো তো একই চাপে ঘটছে, যেমন P1 চাপে এই লেখটা পাওয়া গেছে। সুতরাং এটাকে আমরা সমচাপ রেখা
বলবো। এটাও P2 চাপের সমচাপ রেখা, এটাও P3 চাপের সমচাপ রেখা। তো যাই হোক, টোটালি আমরা চার্চের সূত্রের গাণিতিক রূপ এবং লেখচিত্রটাকে মোটামুটি যদি এভাবে একটু বুঝি, তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে যেভাবে এই রিলেটেড প্রশ্ন করা হোক না কেন, তোমাদের ব্যাখ্যা দিতে একটু সুবিধা হবে। আর এখান থেকে তো আমাদের বহু নির্বাচনও আসবে, অনেক আমাদের লেখচিত্রের অনেক শর্ট কোশ্চেন আসে, সেগুলো যাতে আমাদের খুব সহজে বুঝে নিতে সুবিধা হয়। ওকে, তা আমরা এই ক্লাসটার মানে এটার পরে আরেকটা লেসন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গে-লুসাকের চাপ সূত্র। ওকে, তো গে-লুসাকের সূত্রটা কি? দেখো, গে-লুসাকের সূত্রকে আমরা বলছি গে-লুসাকের চাপ সূত্র। গে-লুসাকের চাপ সূত্র কেন বলা হলো আমি একটু দেখি। আমরা বয়েলের সূত্রে দেখছিলাম যে যেখানে তাপমাত্রা স্থির ছিল, আয়তন চাপের সাথে পরিবর্তিত হয়েছিল। চার্চের সূত্রে আমরা কি দেখছিলাম, যে চাপ স্থির ছিল, আয়তন তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়েছিল, উভয় ক্ষেত্রে ভর নির্দিষ্ট। এই ক্ষেত্রে গে-লুসাক যে সূত্রটা প্রতিপাদন করে গিয়েছিলেন, সেখানে বলা হয়েছিল বা উনি বলেছিলেন যে পরীক্ষার মাধ্যমে, যে আমরা যদি আয়তনটাকে স্থির রাখি। দেখো, বয়েল এবং চার্লসের কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু আয়তন স্থির ছিল না, আয়তন সর্বদাই পরিবর্তিত হয়েছিল। আর গে-লুসাক তার পরীক্ষার মাধ্যমে কি দেখাইছে? তার পরীক্ষার মাধ্যমে দেখাইছে যে আয়তন যদি স্থির থাকে, তাহলে আয়তন যদি স্থির থাকে, তাহলে অন্য দুটো অপারেটর কী কী? নির্দিষ্ট ভরের গ্যাসের যদি আয়তন স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে অন্য দুটো অপারেটর আছে টেম্পারেচার আর আছে প্রেশার, অর্থাৎ চাপ এবং তাপমাত্রা। তো সেই ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রার মধ্যে উনি একটা সম্পর্ক স্থাপন করেছিলেন। সেটা কিভাবে হয়েছিল? একই রকম আমাদের ওই বয়েলের সূত্রের মতোই, যে আয়তন যদি স্থির থাকে, তাহলে চাপ তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হবে। যদি আয়তন স্থির থাকে, তাহলে নির্দিষ্ট ভরে, তার মানে গ্যাসীয় পদার্থের ভরটাও নির্দিষ্ট হয়ে থাকতে হবে, ভরটাকেও চেঞ্জ করা যাবে না। অর্থাৎ যদি ভি ও এন স্থির থাকে, মানে কোনো পরিবর্তন না ঘটানো হয়, আমরা যদি গ্যাসীয় পদার্থের আয়তনটাকে ফিক্সড রাখি, কোনো পরিবর্তন না করি, আর গ্যাসীয় পদার্থের যে পরিমাণটা, যতটুকু গ্যাসীয় পদার্থ নেওয়া হয়েছে, সেটাকেও যদি আমি পরিবর্তন না করি, অর্থাৎ দুইটাই যদি স্থির থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই গ্যাসের উপর যে তাপমাত্রাটা প্রযুক্ত হবে, পরম তাপমাত্রায় বলবো আমি এখানে, যেহেতু তাপমাত্রা পরিবর্তিত হয়েছে, চার্লসের সূত্র থেকে আমরা আসছি, সুতরাং পরম তাপমাত্রা নিয়েই কথা বলবো। যদিও বা গে-লুসাকের এই চাপ সূত্রটা উনি চার্লসের সূত্রটাকেই বিশেষভাবে বিশ্লেষণ করে এই একটা সূত্রের আবিষ্কার করেছিলেন, যে কারণে উনি যে টেম্পারেচারের কথাটা বলছে, সেই টেম্পারেচারটাকে উনি ওই পরম তাপমাত্রা হিসেবেই বেছে নিয়েছেন। তাহলে সেই হিসাবে উনি কি বলে গেছে, যে আয়তন এবং গ্যাসীয় পদার্থের ভরটা যদি স্থির থাকে, তাহলে ওই গ্যাসের চাপ পরিবর্তিত হবে তাপমাত্রার সমানুপাতে বা পরম তাপমাত্রার সমানুপাতে। তাহলে সেটাও তো একই কথা হয়ে গেল, যে তাপমাত্রা যদি আমি এখানে বৃদ্ধি করি, চাপ সেই হারে বৃদ্ধি পাবে। তাপমাত্রা দ্বিগুণ হারে বৃদ্ধি করলে চাপ দ্বিগুণ বেড়ে যাবে, তাপমাত্রা 10 গুণ বাড়িয়ে দিলে চাপও 10 গুণ বেড়ে যাবে। এইভাবে যে হারে তাপমাত্রা পরিবর্তিত হবে, সেই হারেই চাপ পরিবর্তিত হবে। ওকে, তাই এখানেও আমাদের ওই একই রকম সম্পর্ক আসবে। পি ইকুয়াল টু আমরা লিখতে পারি, পি ইকুয়াল টু সমীকরণের রূপ দিলে কেটি, এই পাশে সমানুপাতিক ধ্রুবক গুণ হবে, সেই হিসাবে আমরা লিখতে পারি ওয়াই পক্ষে টি দ্বারা ভাগ করে দিলে পি বাই টি ইকুয়াল টু কে। মানে সহজ হিসাবে কি দাঁড়ালো, মানে আমি তাপমাত্রা যেভাবে পরিবর্তন করি না কেন, চাপ যে হারে পরিবর্তন হোক না কেন, তাদের অনুপাত, অর্থাৎ চাপ এবং তাপমাত্রার পরিবর্তনের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যা বা ধ্রুব সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ যদি T1 চাপে T1 তাপমাত্রায় যদি P1 চাপ হয়, তাহলে ধ্রুব সংখ্যা হবে T2 তাপমাত্রায় চাপ যদি P2 হয়, সেক্ষেত্রেও ধ্রুব সংখ্যায় পাওয়া যাবে, একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে। সুতরাং যেহেতু এদের মান নির্দিষ্ট বা একই মান বা সমান মান, তাহলে সেই হিসাবে এরা পরস্পর সমানই হবে। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এটা হচ্ছে আমাদের গে-লুসাকের চাপ সূত্র বা গে-লুসাকের সূত্রের গাণিতিক রূপ, যে রূপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চাপ আছে এবং তাপমাত্রা আছে। কিভাবে আছে? যে কোনো একটি গ্যাসীয় পদার্থের আগের তাপমাত্রা এবং আগের চাপ আছে, এবং সেই গ্যাসীয় পদার্থকে তাপমাত্রা পরিবর্তন করে দিয়ে চাপ যে হারে পরিবর্তিত হবে, অর্থাৎ
P2T2, আগে ছিল P1T1, পরবর্তীতে হয়েছে P2T2, এরা পরস্পর সমান। তাহলে এই সমীকরণ থেকেও আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। কোন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো? যে গাণিতিক সমস্যাগুলোর মধ্যে আয়তন স্থির থাকবে, নির্দিষ্ট ভরের গ্যাসের কথা বলা হবে, কিন্তু চাপ এবং তাপমাত্রা পরিবর্তনশীল হিসেবে তথ্যগুলো দেওয়া থাকবে। সেই তথ্য থেকে যে সমস্যার সমাধানটাই করতে বলুক না কেন, সমাধানটা আমরা খুব সহজেই করতে পারবো। কারণ এখানে আমাদের দুইটা অপারেটরের চারটা রূপ দেওয়া আছে, তার মধ্যে যদি তিনটার মান আমরা জানি, তাহলে যে কোনো একটির মান খুব সহজে বের করে নিতে পারবো। ওকে, তাহলে এরও লেখচিত্র তৈরি করা যাবে। এর লেখচিত্রটা কীভাবে হবে সেটা আমরা একটু দেখি। যেমন আমি যদি এক্স অক্ষ বরাবর টেম্পারেচারকে রাখি, ওয়াই অক্ষ বরাবর যদি আমি প্রেশারকে রাখি, তাহলে টেম্পারেচার যদি বাড়ায় এভাবে বাড়াইতে থাকি, একই রকমভাবে চাপ যদি বাড়তে থাকে, তাহলেও আমরা দেখতে পাবো যে যেহেতু সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, তাপ বাড়াইলে চাপ বাড়বে। এইভাবে আমরা বিন্দুগুলি স্থাপন করতে পারবো। একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য নির্দিষ্ট যে চাপটা পাওয়া যাবে, সেই চাপ এবং তাপমাত্রার বিন্দুগুলি স্থাপন করলে এই বিন্দুগুলো যদি আমি যোগ করে দিই, তাহলেও আমরা এখানে ওই চার্লসের সূত্রের গ্রাফের মতোই আমরা পাবো, মূল বিন্দুগামী হবে, কিন্তু এখানে ডট ডট দিয়ে দেবো যে পরম তাপমাত্রার দিকে যাচ্ছে এই জন্য। আর ঠিক একই রকমভাবে ভিন্ন ভিন্ন নির্দিষ্ট আয়তনে এই ঘটনাগুলো ঘটতে পারে। এটা মনে করো V1, এটা মনে করো V2, এটা মনে করো V3। যদি এখানে অবশ্যই V1টার সবচেয়ে বেশি আয়তন, V2, V3। এই কথাটা কেন বারবার বলছি যে V1, V2, V3, সেটাও আমি এখানে একটু বলে দিই। মনে করো নির্দিষ্ট আয়তনের V1 আয়তনের একটি পাত্র, যে পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, নির্দিষ্ট ভরের কিছু পরিমাণ গ্যাস আছে। এখন এই পাত্রে আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে চাপ বাড়বে, তাপমাত্রা কমাইলে চাপ কমবে। তা এটা যদি মনে করো 500 মিলিলিটার আয়তনের গ্যাসের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, তাহলে যে গ্রাফটা পাওয়া যাবে, যদি আমি আয়তনটাকে কমিয়ে দিই, মনে করে 200 ml করলাম, তাহলে সে আয়তনের লেখচিত্রটা পাওয়া যাবে এর উপরে যেটা আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে, অর্থাৎ V2 আয়তনের ক্ষেত্রে, V2 নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে, V1 নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে যা হয়েছিল, যেভাবে পরিবর্তিত হয়েছিল V2 নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে, কারণ এখন আয়তনটাকে আমি চেঞ্জ করে ফেলছি, নির্দিষ্ট আয়তন থাকে না, আগের V1 আয়তন আর নাই, আয়তনটাকে আমি চেঞ্জ করে V2 করে ফেলছি। সেই ক্ষেত্রে পরিবর্তনের সম্পর্ক একই থাকবে, অর্থাৎ সমানুপাতে হারেই পরিবর্তিত হবে তাপমাত্রার চাপ। আমাদের লেখচিত্রগুলো আয়তন যত কমাইতে থাকবো, লেখচিত্র তত উপরের দিকে তৈরি হতে থাকবে। অর্থাৎ V1-এর আয়তন সবচেয়ে বেশি, সে আয়তনের লেখচিত্রটা নিচের দিকে আছে, আর V2-র আয়তনটা একটু উপরের দিকে আছে। V3-র আয়তন সবচেয়ে কম, সেটা আরও উপরে লেখা পাওয়া গেছে। এটাই হচ্ছে গেইল-লেশকের চাপ সূত্রের লেখচিত্র। যেহেতু এইগুলো একই আয়তনে পাওয়া গেছে লেখচিত্রগুলো, এইগুলোকে আমরা বলবো সম আয়তনীয় রেখা। আমাদের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে যে সম আয়তনের রেখা কাকে বলে ব্যাখ্যা করো, সমচাপীয় রেখা কাকে বলে ব্যাখ্যা করো, সমতাপীয় রেখা কাকে বলে ব্যাখ্যা করো। সব কিন্তু এই সূত্রগুলোরই লেখচিত্রের রূপ থেকে আসছে। তাহলে এটা সমতাপীয় সম আয়তনের রেখা, এটাও V2 নির্দিষ্ট আয়তনে ঘটছে। সুতরাং এই V2 নির্দিষ্ট আয়তনের সম আয়তনীয় রেখা এটা V3 নির্দিষ্ট আয়তনের সম আয়তনীয় রেখা। তা এই ছিল আমাদের হচ্ছে চার্লসের বিকল্প রূপ এবং গেইল-লেশকের চাপ সূত্রের গাণিতিক এবং লেখচিত্রের দুইটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা এগুলো বাড়িতে একটু ভালো করে চর্চা করো, একটু দেখো এবং সেই অনুযায়ী বইটা একটু ভালো করে বিশ্লেষণ করো, আশা করি এখান থেকে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো হবে বা বহু নির্বাচনে যেগুলো শর্ট কোশ্চেন বলে থাকো, ক খর প্রশ্ন এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করতেও তোমাদের সুবিধা হবে। আমরা পরবর্তীতে যখন গাণিতিক সমস্যাগুলো নিয়ে আসবো এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে ব্যাখ্যা করব, শর্ট কোশ্চেন নিয়ে ব্যাখ্যা করব, তখন তোমাদের এই থিওরিগুলো কাজে লাগবে। সুতরাং এইগুলো তোমরা বাড়িতে বসে বসে একটু প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।